আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি কিছুদিন আগে মুক্তি পাওয়া একটি তেলুগু ড্রামা মুভি। মুভিটির নাম সুন্দরাকান্ডা। প্রতিটি ছেলেই হাই স্কুল লাইফে কোনো না কোনো মেয়ের প্রেমে পড়ে থাকে, আর 95% ক্ষেত্রে হাই স্কুল লাইফের এই প্রেমটা হয়ে থাকে জীবনের প্রথম প্রেম। যদিও এই সময়ে আমাদের বয়স কম থাকে, আমরা এই প্রেমের চক্করে এমন সব পাগলামো করে থাকি, বড় হয়ে সেগুলো ভেবে নিজেরই খুব হাসি পায় বা মনে মনে নিজেরই ভীষণ লজ্জা লাগে। তারপরেও হাই স্কুল লাইফের এই প্রেমের অনুভূতিটাই আলাদা। এরপর জীবনে অনেক প্রেম আসে যায়, বাট স্মৃতির পাতায় হাই স্কুল লাইফের প্রেমটা চিরসবুজ হয়ে থাকে। কিন্তু কেমন হবে যদি একটা ছেলে হাই স্কুল লাইফে যে মেয়েটির প্রেম করেছিল সেম টু সেম তেমন মেয়ে ছাড়া জীবনে কখনো বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা নেয়? আর এই কারণে ছেলেটির বয়স এখন 40 পেরিয়ে যাচ্ছে, তবু ছেলেটি বিয়ে করতে পারছে না। কারণ হাই স্কুল লাইফের সেই মেয়ের যে 5টি আচরণে ছেলেটি ক্রাশ খেয়েছিল, শত শত পাত্রী দেখার পরেও ছেলেটি কোনো মেয়ের মাঝেই সেই 5টি গুণ কিছুতেই খুঁজে পাচ্ছে না। কিন্তু একদিন হঠাৎ ছেলেটির জীবনে এমন কিছু ঘটনা ঘটে, বাপরে বাপ, যা ছেলেটির জীবন পুরো উলটপালট করে দেয়, সাথে মুভির গল্পটাকেও অন্য এক লেভেলে নিয়ে যায়। এই মুভিটি এতটা অসাধারণ যা বলে বোঝানো সম্ভব না। মুভিটি দেখার সময় কখনো হাসবেন, কখনো আবার ভাববেন এরপর কি হবে, এরপর কি হবে, কখনো আবার ভাববেন বাপরে এটা কি হলো, কাহিনীতে এমন প্যাচ লাগবে এটা তো আইডিয়া করিনি। আর মুভিটির শেষের দিকে এসে ফিল করবেন ওয়াও, মুভিটি অসাধারণ ও মূল্যবান একটা শিক্ষা দিল। তো চলো মুভির কয়েকটা সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সিদ্ধার্থ নামে একটা ছেলেকে দেখতে পাই যে চুলে কালার করে তার পাকা চুলগুলো কালো করতেছে। কারণ হলো আজকে সে পাত্রী দেখতে যাচ্ছে। আর হ্যাঁ, এটা তার লাইফের 42তম পাত্রী দেখা। তো সিদ্ধার্থের বাবা এসে বলে তাড়াতাড়ি রেডি হ, সময় চলে যাচ্ছে। সিদ্ধার্থ বলে এতই যদি ইমার্জেন্সি হয় তো আগে থেকে বলতে। আঙ্কেল বলে তুই যে সামনের সপ্তাহে ইউএস চলে যাচ্ছিস সেটাও তো আমাদেরকে আগে থেকে বলিসনি। এই বলে আঙ্কেল পাশের রুমে এসে তার মেয়ে মেঘাকে বলে বেটি প্লিজ ওকে বুঝাস, এই পাত্রীর মাঝেও যেন ও সেই 5 গুণ না খোঁজে, নয়তো এই বিয়েটাও হবে না। মেঘা বলে পাপা টেনশন করো না, আমি ওকে বোঝাচ্ছি। এই বলে মেঘা সিদ্ধার্থের কাছে আসতেই সিদ্ধার্থ বলে আমি সব শুনেছি। মেঘা বলে তাহলে বাবার টেনশন এটাই যে যদি এই মেয়েও তোর পছন্দ না হয় আর তুই ইউএস চলে যাস তাহলে তোর বিয়ে আর কখনোই হবে না। সিদ্ধার্থ বলে আমার বিয়ে নিয়ে আমারও টেনশন হয়, কিন্তু আমি তার জন্য মেয়ের গুণের ব্যাপারে ছাড় দিতে পারবো না। বোন রিকোয়েস্ট করলে সিদ্ধার্থ বলে দেখ দিদি, রিকোয়েস্ট করে লাভ নেই, যে মেয়ের মাঝে সেই 5 গুণ নেই তাকে আমি কখনোই বিয়ে করবো না। এটা শুনে মেঘা হতাশ হয়ে যায়। এখান থেকে সিন চলে আসে পাত্রীর বাড়িতে। আমরা দেখি সিদ্ধার্থ তার পরিবার এখানে এসেছে এবং পাত্রীর পরিবারে এদেরকে নাস্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো সিদ্ধার্থ পাত্রীর চাঁদ বদনটা দেখার জন্য অস্থির হয়ে আছে, কিন্তু পাত্রী এখনো আসছে না। এমন সময় সিদ্ধার্থের বন্ধু কল করলে সিদ্ধার্থ ফোনটা কানে ধরতেই কফি নিন প্লিজ। সিদ্ধার্থ অবাক হয়ে মেয়েটির দিকে তাকায়, হ্যাঁ এটাই সেই পাত্রী। তো সিদ্ধার্থ কফি নিতে নিতে বলে এখানে অনেক লোকজন, তাই পার্সোনালি কথা বলার পরিবেশ নেই, তাই চলো না বাহিরে গিয়ে কথা বলি। সিন কাট হয়ে বাহিরে আসলে দেখি মেয়েটি বলতেছে তো বিয়ের জন্য একটা মেয়েকে রান্না করতে পারাটা কি এতটাই জরুরি? সিদ্ধার্থ বলে এটা আমার শর্ত না, এটা আমার পরিবারের শর্ত। মেয়েটি বলে আচ্ছা তো তোমার শর্তগুলো তাহলে কি? সিদ্ধার্থ বলে 5টি কোয়ালিটি থাকতে হবে। তো সেগুলো কি কি? সিদ্ধার্থ তখন হাই স্কুল লাইফে সেই মেয়েকে কল্পনা করে বলে কোয়ালিটি নাম্বার 1, আচ্ছা তুমি কি চোখে চোখে কথা বলতে পারো? হোয়াট? বলছি তুমি কি চোখে চোখে কথা বলতে পারো? ভগবান কথা বলার জন্য মুখ তো দিয়েছেই। তখন সিদ্ধার্থ মনে মনে বলে প্রথম পয়েন্টে ফেল। মেয়েটি বলে নেক্সট কোয়ালিটি কি? তখন সিদ্ধার্থ আবার হাই স্কুল লাইফে সেই মেয়েকে কল্পনা করে বলে তুমি কি চকলেট পছন্দ করো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে আমি যদি তোমাকে অনেকগুলো চকলেট গিফট করি তো পটে যাবে? হ্যাঁ, পছন্দের জিনিস গিফট পেলে সবাই তো খুশি হয়। সিদ্ধার্থ মনে মনে বলে দ্বিতীয় পয়েন্টও ফেল। সিদ্ধার্থ আবার হাই স্কুল লাইফে সেই মেয়েকে কল্পনা করে বলে তোমার বন্ধু বান্ধব কতজন? গীতা, সিন্ধু, প্রিয়াঙ্কা, এই মোটামুটি 3 জন। এত কম বন্ধু কেন? আসলে আমি মানুষদেরকে জলদি ভরসা করতে পারি না তাই। সিদ্ধার্থ মনে মনে বলে বেশি ফ্রেন্ডস নেই, মানে তৃতীয় পয়েন্টও ফেল। সিদ্ধার্থ আবার হাই স্কুল লাইফে সেই মেয়েকে কল্পনা করে বলে তুমি আমার ব্যাপারে কিছু লিখতে পারবে? কি লিখবো? যা তোমার মন চাই। মেয়েটি তখন সিদ্ধার্থের বিষয়ে খারাপ লিখলে সিদ্ধার্থ মনে মনে বলে পজিটিভ ভাবে না, মানে চতুর্থ পয়েন্টও ফেল। এমন সময় মেয়েটির বাসার কাজের মেয়ে কুমারী ভুল করে মেয়েটির গায়ে পানি দিলে মেয়েটি কুমারীর উপর রেগে যায়, যা দেখে সিদ্ধার্থ মনে মনে বলে দয়ালু নয়, মানে পঞ্চম পয়েন্টও ফেল। সিন কাট হলে দেখি সিদ্ধার্থ মেয়েটিকে রিজেক্ট করে দিয়েছে, তাই সিদ্ধার্থের বাবা রেগে মেগে বলতেছে আমি এর বিয়ে করাতে পারবো না, এ যা মন চাই করুক। তখন সিদ্ধার্থের বোন মেঘা বলে কিরে মেয়েটি কত পয়েন্ট পেয়েছে? সিদ্ধার্থ 0 দেখালে মেঘা অবাক হয়ে বলে কি বলিস, একটা পয়েন্টও মেলেনি? আঙ্কেল রেগে মেগে বলে একটা মিললে তো ওনার হবে না, ওনার 5টিই মিলতে হবে। এমন সময় কুমারী আসলে সিদ্ধার্থ কুমারীকে টাকা দেয়।
আঙ্কেল অবাক হয়ে বলে ওকে টাকা দিচ্ছিস কেন? কুমারী বলে আমি তো সাহেবের প্ল্যান মতোই ম্যামের গায়ে পানি দিয়েছিলাম। এটা শুনে আঙ্কেল তো অবাক। সে সিদ্ধার্থকে বলে এই পানি দেওয়ার কারণটা কি ছিল? তখন সিদ্ধার্থ বলে মেয়েটি দয়ালু কিনা পরীক্ষা করার জন্য। আঙ্কেল তো শক। তো সিদ্ধার্থ বাসায় ফিরবে এমন সময় সিদ্ধার্থের বন্ধু ফোন করে বলে ভাই শিবাকে খুঁজে পেয়েছি এবং 100% কনফার্ম এটাই সেই শিবা। সিদ্ধার্থ বলে ওকে লোকেশন শেয়ার কর, আমি আধা ঘন্টার মাঝে পৌঁছাচ্ছি। এরপর দেখি সিদ্ধার্থ সেই লোকেশনে এসে তার বন্ধুকে বলতেছে শিবা কোথায়? বন্ধুটি বলে ওই তো সামনে। সিদ্ধার্থ তখন শিবার কাছে এসে বলে হাই আমি সিদ্ধার্থ, আমাকে চিনতে পেরেছিস? শিবা চিনতে না পারলে সিদ্ধার্থ বলে না চেনারই কথা, কারণ হাই স্কুল লাইফের পর থেকে তোর সাথে আর দেখা নেই, তবে অনেক কষ্টে তোকে খুঁজে বের করেছি। মনে পড়ে সিদ্ধার্থ গীতাঞ্জলি স্কুল? তখনই সিন এদের হাই স্কুল লাইফে গেলে দেখি বৈষ্ণবী নামের একটা মেয়ের বাবা ক্লাসে এসে অভিযোগ করতেছে যে ক্লাসের কোনো এক ছেলে নাকি তার মেয়ের বৈষ্ণবীর সাথে প্রেম করতেছে। তো ম্যাম রেগে মেগে বলে বলো কে সেই ছেলে? কেউ কোনো কথা বলে না, বাট শিবা দাঁড়িয়ে বৈষ্ণবীর বাবাকে বলে ছেলেটি আমাদের ক্লাসের না, সে 1 ক্লাস জুনিয়র। ব্যাস সিন কাট হলে দেখি শিবার সাহায্য নিয়ে বৈষ্ণবীর বাবা সিদ্ধার্থকে ধরে ফেলেছে এবং চট থাপ্পড় মেরে ইচ্ছে মতো অপমান করতেছে। একজন বলে দেখেনি বৈষ্ণবীকে একটা গিফটও দিয়েছে। বৈষ্ণবীর বাবা গিফট বক্সটা সিদ্ধার্থকে ছুড়ে মেরে বলে তোকে যদি এই স্কুলে আর কোনোদিন দেখি তো সোজা মেরে ফেলবো। এই বলে আঙ্কেল চলে গেলে সিদ্ধার্থ এই গিফট বক্সটা ধরে নীরবে কাঁদতে থাকে। সিন বর্তমানে আসলে দেখি এইসব শুনে শিবা বলতেছে ও তুই তাহলে সেই সিদ্ধার্থ, তো এখন কি করিস? সিদ্ধার্থ বলে একটা জব করি ও 2 সপ্তাহ পর পার্মানেন্ট ভাবে ইউএসএ চলে যাব, তাই ভাবলাম ইউএসএ চলে যাওয়ার আগে ছোটবেলা থেকে বকেয়া থাকা প্রতিশোধটা পরিশোধ করেই যাই, নয়তো মানসিক শান্তি পাবো না। ব্যাস শিবা বুঝে যায় সিদ্ধার্থ তাকে মারতে এসেছে। তারপর আর কি, শিবা একটা তুড়ি বাজাতেই তার সাঙ্গপাঙ্গ রকেটের গতিতে তেড়ে আসে। এদিকে সিদ্ধার্থ হিরো বলে কথা, হিরো মার খেলে কি জাতি মেনে নিবে? না 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 না, তাই সেটাই হয়। হিরো সবাইকে মেরে একদম তুলোধুলো করে ফেলে। মারামারি তো অনেকক্ষণ ধরে হয়, বাট মারামারির আর কি দেখবেন, তাই এসব মারামারি স্কিপ করলাম কেমন। তো সিদ্ধার্থ সবাইকে মেরে কুপুকাত করে অবশেষে শিবাকে মারতে আসলে একদম মাঝখানে এসে দাঁড়ায়। সিদ্ধার্থ তাকেও মারতে ধরতেই শিবা বলে প্লিজ থাম থাম থাম, এটা আমার ছেলে। সিদ্ধার্থের মনটা তখন গলে যায় ও সিদ্ধার্থ সরি বলে শিবাকে ক্ষমা করে দিয়ে চলে যেতে থাকে, যা দেখে শিবা অবাক হয়ে চেয়ে থাকে। তো সিদ্ধার্থ বাসায় ফিরলে সিদ্ধার্থের ফ্রেন্ড নান্দু বলে শুনলাম আজকে নাকি তুই শিবাকে ইচ্ছে মতো কেলিয়েছিস। সিদ্ধার্থ বলে হ্যাঁ, বাট কেন জানি মানসিক শান্তিটা পাচ্ছি না। কেন কেন? সিদ্ধার্থ বলে আমার জীবনে 2টি আফসোস খুব হচ্ছে। এক, আবার কলেজে ভর্তি হয়ে লাইফটা উপভোগ করতে না পারা। নান্দু বলে আর 2 নম্বর আফসোসটা কি? সিদ্ধার্থ যেই বলে বৈষ্ণবী, সঙ্গে সঙ্গে সবাই এমন রিয়াকশন দেয়, মানে সবাই ভাবতেছে গেল ভাঙা ক্যাসেট আবার চালু হলো, আবার সেই একই স্টোরি শুনিয়ে কান পাকাবে, তাই সবাই তাড়াহুড়ো করে নানা বাহানায় এখান থেকে কেটে পড়ে। নান্দু বলে ভাই প্লিজ ক্যাসেট চালু করিস না। সিদ্ধার্থ বলে আমি আবার বৈষ্ণবীর সাথে দেখা করে ওকে জানাতে চাই আমি আজও তাকে কতটা ভালোবাসি। তখন পিছন থেকে একটা পূজারি যেই না বলে ওঠে ভাই এই বৈষ্ণবীটাকে। ধ্যান করে সবাই উঠে পড়ে। ও বলে ভাই ভালো থাকিস, আগামীকাল দেখা হবে। এই বলে সবাই মুহূর্তের মাঝে কেটে পড়ে। ওদিকে সিদ্ধার্থ বৈষ্ণবীর কল্পনায় ডুবে যাচ্ছে। পূজারি বলে ভাই এই বৈষ্ণবী কি আপনার প্রথম প্রেম? সিদ্ধার্থ বৈষ্ণবীকে ভাবতে থাকে। পূজারি বলে আপনাদের দুজনের প্রথম দেখাটা কোথায় হয়েছিল? সিদ্ধার্থ বলে সেই স্কুলে আমার সিনিয়র ছিল। রেজাল্টের দিনে আমি ফেল করেছিলাম বলে মনটা ভীষণ খারাপ ছিল। এমন সময় আমি তাকে দেখলাম, সে অনেক খুশি ছিল আর তার হাসি মাখা মুখটা দেখে আমার ফেসেও হাসি ফুটে উঠলো। আমি লুকিয়ে তার দিকে তাকালে সে যেভাবে আমার চোখে চোখ রেখে তাকিয়েছিল, জীবনে প্রথম আমি বুঝতে পারলাম চোখে চোখেও কথা বলা যায়। আমাদের পুরো স্কুলে সে একমাত্র মেয়ে ছিল যাকে নিয়ে সব ছেলেই স্বপ্ন দেখতো। একটা সময় যখন সব মেয়ে চকলেট পেলে পটে যেত, সেই সময় সে একটা মাত্র মেয়ে ছিল যে কখনোই চকলেটে পড়তো না। অন্য সবাই তো স্কুলের ব্ল্যাকবোর্ডে ফালতু এটা সেটা লিখতো, কিন্তু সে ব্ল্যাকবোর্ডে পজিটিভ নানা উক্তি লিখে সবার মাঝে পজিটিভিটি ছড়াতো। স্কুলের সবাই যেভাবে পরিচ্ছন্ন কর্মীর সাথে একটুতেই বাজে ব্যবহার করতো, সেখানে একদিন পরিচ্ছন্ন কর্মী ভুল করে বৈষ্ণবীর গায়ে নোংরা পানি ঢেলে দেওয়ার পরেও বৈষ্ণবী রাগ না হয়ে বরং নম্রভাবে কথা বলছিল। পূজারি বলে ওকে কি আপনি ভালোবাসতেন? প্রশ্নটা শুনতেই সিদ্ধার্থের ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে ও সিদ্ধার্থ বলতে শুরু করলে সেন্ট ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দুজনের লাভ স্টোরিটা দেখানো হয়। এখানে দুজনের মাঝে ঘটা দুজনের ঘটনাগুলো দেখানো জরুরি, নয়তো এদের দুজনের মাঝের অনুভূতিটা ফিল করতে পারবেন না। তাই সিনগুলো একটু চালিয়ে দেই, আপনারা ঘটনাগুলো দেখেন। আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন? তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমি যা বলি সেগুলো তো ভুলেও কান দিবেন না। আপনি মনোযোগ দিয়ে শুধু সিনগুলো দেখবেন, ঠিক আছে? অনেক হচ্ছে সবচেয়ে
বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1x লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো সিন চলে আসে 2 সপ্তাহ পরে সিদ্ধার্থের US যাওয়ার দিনে। প্লেন ছাড়ার সময় হয়েছে, তাই সিদ্ধার্থ ঘড়ি দেখতে দেখতে তাড়াহুড়ো করে যাচ্ছে। হঠাৎ এই গেল। তো সিদ্ধার্থ সরি বলে মেয়েটির বই তুলে দিয়ে আবার সরি বললে মেয়েটি বলে, আমার মনে হচ্ছে আপনি ফ্লাইট ধরার জন্য তাড়াই ছিলেন। তাহলে আপনার সরি বলার কি দরকার, তাড়াতাড়ি চলে যান। শিওর, থ্যাঙ্কস। এই বলে সিদ্ধার্থ চলে যেতে থাকলে হঠাৎ সিদ্ধার্থের মাথায় আসে, আরে মেয়েটি তো দয়ালু, মানে একটা পয়েন্ট মিলতেছে। তাই সিদ্ধার্থ আবার পিছন ফিরে তাকিয়ে দেখে মেয়েটি আর নেই। সিন কাট হলে দেখি মেয়েটি তার ড্রেস পরিষ্কার করতে ওয়াশরুমে ঢুকেছে আর সিদ্ধার্থ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটি বের হতেই সিদ্ধার্থ একটা নতুন ড্রেস দিয়ে বলে, এটা রাখবে প্লিজ। মেয়েটি নিতে চায় না, বাট সিদ্ধার্থের জোড়াজুড়িতে নিয়ে নেয় ও বলে, ড্রেস দেওয়ার বদলে কফি খাওয়ালেই পারতেন। সিদ্ধার্থ বলে, কফি খাওয়ার মতো সময় তো হাতে নেই। মেয়েটি বলে, একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এরপর দেখি দুজনে কফি নিয়ে গল্প করতে করতে এয়ারপোর্টের দিকে যাওয়ার প্ল্যান করেছে। তো মেয়েটি বলে, আপনি কোথায় যাচ্ছেন? ভাইজাগ। আমিও তো সেখানে যাচ্ছি, আর আসলে আমি সেখানেই থাকি। তার মানে সেম ফ্লাইট? না, আপনার ফ্লাইটের পর আমার ফ্লাইট। ও, তো আপনি ভাইজাগ কেন যাচ্ছেন? আমার এক বন্ধুর বিয়ে খেতে, সেখান থেকে USA চলে যাব। এভাবে গল্প করতে করতে একসময় মেয়েটি যেই মনে করিয়ে দেয় যে সিদ্ধার্থের ফ্লাইট ছাড়তে আর মাত্র 2 মিনিট আছে, সিদ্ধার্থ তাড়াহুড়ো করে যেতে ধরেও থেমে গিয়ে বলে, নাইস টু মিট ইউ, বাই। এই বলে সিদ্ধার্থ যেতে যেতে পিছন ফিরে মেয়েটির দিকে তাকিয়ে থাকলে মেয়েটিও সিদ্ধার্থের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। ওই একটু পর চোখের ভাষায় বলে যে, সামনে তাকাও। সিদ্ধার্থ সামনে তাকালে অল্পের জন্য ধাক্কা খেতে খেতে বাঁচেও মেয়েটির দিকে তাকালে মেয়েটির চোখের ভাষায় সেটারও রিয়াকশন দেয়। এরপর সিদ্ধার্থ বিমানে উঠলে হঠাৎ তার মাথায় আসে, আরে মেয়েটির তো চোখের ভাষায় কথা বলতে জানে। সিন চলে আসে ভাইজাকে থাকা সিদ্ধার্থের এক বন্ধুর কাছে। সাত্যা পেশায় সে এখানকার একটা কলেজের টিচার, আর এটা সাত্যার ওয়াইফ জানবি। তো সাত্যা সিদ্ধার্থকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের কাছে আসতেই সিদ্ধার্থ কল করে বলে, আমি এয়ারপোর্টে নেমেছি, 5 মিনিটের মাঝে পার্কিং লটে আয়। সিন পার্কিং লটে আসলে দেখি সিদ্ধার্থ সাত্যাকে পেয়ে ইমোশনাল হয়ে বলতেছে, ভাই আজকে আমি এয়ারপোর্টে একটা মেয়ে দেখেছি, একদমই অন্যরকম। আমি তার সাথে ধাক্কা খেয়েছি, তবু সে রাগ না হয়ে বরং আমার পরিস্থিতিটা বুঝেছে। সে ছড়িয়েও বলতে দিচ্ছিল না। সত্যি মেয়েটি অনেক কমল মনের। সাত্যা সোজা বলে দেয়, 5-এর মাঝে ওর স্কোর কত? সিদ্ধার্থ বলে 2। এটা শুনে সাত্যা বলে, 2 পয়েন্ট তো যে কোনো মেয়ের মাঝে মিলতেই পারে। সিদ্ধার্থ বলে, হ্যাঁ সেটা ঠিক, বাট চোখের ভাষায় কথা বলার গুণ থাকা মেয়ে কিন্তু সহজে পাওয়া যায় না, যে গুণ এই মেয়ের মাঝে আছে। সাত্যা বলে, আর বাকি 3টি গুণ যে নেই সেটার কি? সাত্যার ওয়াইফ বলে, বাকি 3টি গুণও তো তার মাঝে থাকতে পারে, যেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো সিদ্ধার্থ মেয়েটিকে কোথায় পাওয়া যাবে? সিন কাট হলে দেখি এরা এয়ারপোর্টে এসে এইভাবে ফিবি নামের বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে মেয়েটি যখন কফি কিনেছিল তখন তার কফি কাপে ফিবি নামটা লিখে নিয়েছিল, আর এটা থেকেই সিদ্ধার্থের আইডিয়া যে মেয়েটির নাম ফিবি। এবং ফিবি যেহেতু বলেছিল যে সিদ্ধার্থের পরের ফ্লাইটে সেও ভাইজাগ আসতেছে, তাই এরা ফিবি নামের বোর্ড নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে এবং মেয়েটিকে খোঁজার চেষ্টা করতেছে। তো এরা এভাবে অনেক সময় বার করে, বাট মেয়েটিকে খুঁজে পায় না। তখন সাথিয়া বলে, ভাই চল, হাতে সময় নেই, রিকির বিয়েতে যেতে হবে। সিদ্ধার্থ তখন রিকিকে ফোন করতেই রিকি বলে, কি খবর দোস্ত, তোরা এখনো আসছিস না কেন? সিদ্ধার্থ বলে, আমি ভাইজাগ পৌঁছেছি, কিন্তু সাথিয়াকে নিয়ে হসপিটালে আছি। কেন, ওর কি হয়েছে? সিদ্ধার্থ বলে, অতিরিক্ত মদ খাওয়ার কারণে লিভারের প্রবলেম হয়েছে, ওর অবস্থা খুব খারাপ, ওকে এখন ICUতে নিচ্ছি। এটা শুনে রিকি বলে, ঠিক আছে প্যারা নিস না, ওর সাথে থাক এবং কি হয় আমাকে জানাস। সাথিয়া তো শখ খেয়ে চেয়ে আছে। সিদ্ধার্থ বলে, দেখ রিকির বিয়ের চেয়ে আমার বিয়ে হওয়াটা বেশি জরুরি, তাই ফিবিকে খোঁজ। এটা শুনে সাথিয়া আবার ফিবিকে খুঁজতে লেগে পড়ে, বাট ঘন্টা খানেক থাকার পরেও ফিবিকে কিছুতেই খুঁজে পায় না। আর ফিবি যেহেতু বলেছিল সে এই ভাইজাকেই থাকে, তাই এরা সবাই মিলে শহরের নানা জায়গায় গিয়ে অনেক লোককে জিজ্ঞেস করে যে তারা ফিবি নামের কোনো মেয়েকে চেনে কিনা, কিন্তু কেউ এই নামই শোনেনি। তখন এরা অনলাইনেও ফিবি নামের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে, বাট অনলাইনেও এই নামে কাউকে পায় না। কি আর করার, অবশেষে এরা হতাশ হয়ে হাল ছেড়ে দেয় ও রিকির বিয়েতে যাওয়ার প্রস্তুতি নাই। তো সিন সাত্যিয়ার কলেজে আসে, যেখানে সাত্যিয়া টিচার হিসেবে জব করে। সাত্যিয়া এদেরকে বলে,
তোমরা এখানে অপেক্ষা করো, আমি অফিসে একটা সিগনেচার করে আসতেছি। এরা তখন পাশের একটা শপে কফি খেতে এসে কফি অর্ডার করলে সার্ভ বয় বলে, ম্যাম কাপে কি লিখবো? এটা শুনে জাহ্নবী সিদ্ধার্থের দিকে তাকাই, কারণ এখানে কফি খেলে কাপে নাম লিখে দেয়। তো জাহ্নবী সার্ভ বয়কে বলে, আচ্ছা আপনাদের এখানে কি ফিবি নামের কোনো মেয়ে কখনো এসেছিল? ছেলেটি বলে, হ্যাঁ চিনি তো। সিদ্ধার্থ অবাক হয়ে বলে, শিওর? ছেলেটি বলে, হ্যাঁ সে একটু আগেই কলেজের ভিতরে গেল, সে এই কলেজেই পড়ে। এটা শুনতেই জাহ্নবী সাথিয়াকে কল করে বলে, সাথিয়া ফিবিকে পেয়েছি, সে তোমার কলেজেই পড়ে। এটা শুনে সাথিয়া বলে, তোমরা ওখানে দাঁড়াও, আমি আসতেছি। এই বলে সাথিয়া দৌড় দেয়, আর এদিকে কলেজ ছুটির টাইম হয়েছে, তাই সিদ্ধার্থ জাহ্নবীকে বলে, যাও দেখো এক মেয়েও যেন কলেজ থেকে বের হতে না পারে। ব্যাস জাহ্নবী দৌড়ে কলেজ গেটে আসেও তাড়াহুড়ো করে কলেজের সামনে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে সামনে দাঁড়ায়। তো ওদিকে সিদ্ধার্থ কলেজের ভিতরে ঢুকে ফিবিকে খুঁজতেছে, আর এদিকে জাহ্নবী কলেজ বাসে উঠে ফিবি নামের মেয়ে আছে কিনা চেক করতেছে। জাহ্নবী কলেজ বাসে খুঁজে না পেয়ে অবশেষে কলেজের মাঝেই ঢুকে পড়েও প্রতিটি মেয়ের কলেজ আইডি কার্ড চেক করতে শুরু করে, কিন্তু না, ফিবি নামের কোনো মেয়ে কিছুতেই খুঁজে পাচ্ছে না। ওদিকে সিদ্ধার্থ খুঁজতে খুঁজতে পুরো কলেজ চিরুনি তল্লাশি দেওয়ার পরেও মেয়েটিকে খুঁজে না পেলে হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ে। এমন সময় সাথিয়া দৌড়ে এসে বলে, আচ্ছা তুই যে মেয়েটিকে ভালোবেসে ফেলেছিস, মেয়েটির বয়স কেমন? সিদ্ধার্থ বলে, এই তো 20-এর মতো। এমন সময় জাহ্নবী এসে বলে, পুরো কলেজ খুঁজেছি, মেয়েটিকে পেলাম না। সাথিয়া রেগে মেগে বলে, খোঁজার আর দরকারও নেই, এদের দুজনের বয়সের তফাৎ জানো? মেয়েটির বয়স মাত্র 20-এর মতো, এই জুটি হবে না, চলো। এমন সময় কফি শপের সেই ছেলেটি দৌড়ে এসে বলে, স্যার আমি ওদিকে ফিবিকে দেখলাম। সত্যি? হ্যাঁ স্যার। এই বলে ছেলেটি এদেরকে একটা জায়গায় এনে দূরে থেকে একটা মেয়েকে দেখিয়ে বলে, স্যার দেখেন তো এই মেয়েটি কিনা। সাথিয়া বলে, আব্বে সালা এই মেয়ে তো অনেক ছোট। জাহ্নবী বলে, কই দুজনের বয়সে তো তেমন পার্থক্য দেখছি না। সাথিয়া বলে, তেমন না, পুরো একটা জেনারেশন গ্যাপ। এর ঠিক সময়ে বিয়ে করলে এই মেয়ের বয়সী এর একটা বাচ্চা থাকতো। শালা বুঝি না তোর সমস্যা কি, কখনো সিনিয়র আপুকে ভালোবাসিস তো কখনো ছোট মেয়েকে, তোর কি বয়সের কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? জাহ্নবী বলে, বয়সের গ্যাপওয়ালা অনেক সফল লাভ স্টোরি আছে। সিদ্ধার্থ বলে, রণবীর কাপুর, আলিয়া ভাট, সচিন টেন্ডুলকার, আঞ্জলি, হুমায়ুন আহমেদ শাওন। সাথিয়া বলে, সেটা বুঝলাম, বাট এই যে আমার ছাত্রী সেটার কি হবে? সিদ্ধার্থ বলে, আবে তোর ছাত্রী তোর নাম জানিস না কেন? সাথিয়া বলে, এর নাম ফিবি নয়, এর নাম আয়রা, রোল নাম্বার 39। ক্লাসে একদমই মনোযোগ না, সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাই। আর হ্যাঁ, এর সাথে লাভ সাপ করার কথা ভুলে যা, কারণ এই সাধারণ একটা মেয়ে। জাহ্নবী বলে, খবরদার ওর কথা শুনবি না, মেয়েদেরকে বাহির থেকে বোঝা যায় না, বুঝতে গেলে মিশতে হয়, তাই তুমি মেয়েটির কাছে যাও, ভালোভাবে কথা বলো। এই বলে জাহ্নবী সিদ্ধার্থকে মেয়েটির কাছে পাঠিয়ে দেয়। তো সিদ্ধার্থ মেয়েটির কাছে এসে বলে, ফিবি। মেয়েটি সিদ্ধার্থকে দেখে সারপ্রাইজ হয়ে বলে, হাই তুমি এখানে কিভাবে? আসলে আমি এখানে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি। কি বলো, তোমার দোস্ত এখনো কলেজে পড়ে? না, সে এই কলেজের টিচার। ও, তো তোমার নাম তো আয়রা, তাহলে ফিবি কেন? ফিবি আসলে একটা ফ্রেন্ডস ওয়াইফ সিরিজের ক্যারেক্টারটা আমার খুবই ফেভারিট, আমি আসলে তার মতোই হতে চাই, এই জন্য। এই বলে আয়রা দুম করে বাইজা নিয়ে চলে যেতে ধরলে সিদ্ধার্থ কফি অফার করে। আয়রা বলে, তুমি যেমন ফ্লাইটের জন্য লেট হচ্ছিলে, আমি তেমন কলেজ বাসের জন্য লেট হচ্ছি। সিদ্ধার্থ বলে, একটা আইডিয়া আছে। এরপর দেখি আগের মতোই সেম ভাবে এরা কফি নিয়ে হাঁটতে হাঁটতে বাসের দিকে যাওয়ার প্ল্যান করেছে। তো এরা গল্প করতে করতে হাঁটতেছে, হঠাৎ আয়রা তার এক বান্ধবীকে দেখে তার কাছে ছুটে যায় ও তাকে কিছু সময় দিয়ে আবার সিদ্ধার্থের কাছে ফিরে আসে। এরপর আর একটু হাঁটতে না হাঁটতেই আবার আয়রার এক ফ্রেন্ড এসে আয়রার সাথে হাই হ্যালো করে চলে যায়। তো এরা মোটামুটি বাসের কাছে চলে এসেছে, তাই সিদ্ধার্থ বলে, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? এমন সময় আয়রার আরো কিছু ফ্রেন্ডস আয়রাকে ডাকে, যা দেখে সিদ্ধার্থ বলে, কলেজের সবাই তোমার ফ্রেন্ড নাকি? আয়রা ভেবে বলে, মোটামুটি তেমনই। সিদ্ধার্থ বলে, সবাইকে ভরসা করো, যদি ভরসা না করি তো ওদের সাথে বাসেও কি চড়তে পারবো বলো? এটা শুনে সিদ্ধার্থ খুশি হয়ে যায় ও মনে মনে ভাবে এর অনেক ফ্রেন্ডস আছে, মানে আরো একটি পয়েন্ট পাস করলো। তো এমন সময় সাথিয়া আসলে আয়রা বলে, হাই স্যার। সাথিয়া বলে, হ্যালো, এটা আমার ওয়াইফ। আয়রা বলে, স্যার আমার বাস লেট হচ্ছে, যাই। এই বলে আয়রা যেতে ধরে থেমে যায় ও সিদ্ধার্থকে বলে, স্টেলা আমার ইনস্টাগ্রাম আইডি। এই বলে আয়রা আবার চলে যেতে ধরলে সিদ্ধার্থ ডাক দিয়ে থামিয়ে বলে, আমার ব্যাপারে কিছু লিখতে পারবে? কি লিখবো? যা তোমার মন চায়। আয়রা তার ব্যাগ থেকে 2টি বিস্কুটের প্যাকেট বের করে বলে, তোমাকে নিয়ে কিছু লেখা নেই, তবে এগুলোতে যা লেখা আছে তা মন থেকেই লিখেছি। এই বলে আয়রা প্যাকেট 2টি দিয়ে চলে গেলে সিদ্ধার্থ প্যাকেট খুলে দেখে সেটাতে জ্ঞানমূলক উক্তি লেখা, যা দেখে সিদ্ধার্থ খুশি হয়ে আয়রার দিকে তাকিয়ে ভাবে পজিটিভিটি ছড়ানো মেয়ে, মানে 4র্থ পয়েন্টও পাস করলো, বাকি থাকলো আর 1 পয়েন্ট ম্যাচ হওয়া, সেটা চকলেট পছন্দ না করা।
এর মাঝে সাতিয়া গুঁতো মেরে বলে খুশি হওয়া বন্ধ কর, চকলেট পছন্দ করে না এমন মেয়ে দুনিয়াতে নেই। সিন কাট হলে দেখি সিদ্ধার্থ, সাতিয়া ও জাহ্নবী ভাইজাগ ছেড়ে রিকির বিয়েতে যাওয়ার জন্য বের হয়েছে এবং সিদ্ধার্থের হাতে একটা চকলেট বক্স। মানে লাস্ট পয়েন্টটা মিলে কিনা সিদ্ধার্থ সেটা পরীক্ষা করার প্ল্যান করেছে। তো সিদ্ধার্থ চকলেট বক্সটা নিয়ে আয়রার কাছে এসে বলে, হ্যালো, চকলেটগুলো তোমার জন্য। কেন, আজকে তোমার বার্থডে নাকি? না। তাহলে কি চকলেট দিয়ে পটানোর চেষ্টা করতেছো? সিদ্ধার্থ বলে, চকলেট পেলেই পটে যাবে? দূর থেকে জাহ্নবী মনে মনে বলতেছে, প্লিজ চকলেটগুলো নিস না। সাতিয়া বলে, কিসের টেনশন করছো? জাহ্নবী বলে, ও যদি চকলেটগুলো না নেয় তো 5 পয়েন্টে মিলে যাবে। সাতিয়া বলে, মেয়ে চকলেট নিবে আর এদের লাভ স্টোরি এখানে শেষ হয়ে যাবে, এবার এয়ারপোর্টের জন্য রেডি হও। সিন আয়রার কাছে আসলে দেখি আয়রা সত্যি সত্যি চকলেটগুলো নিয়ে নিল। এই গেল লাস্ট পয়েন্টে এসে ফেল করলো। এটা দেখে সিদ্ধার্থের মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তো 5 পয়েন্ট মেলা ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবে না। তার মানে এই লাভ স্টোরি এখানেই শেষ হয়ে গেল। তাই সিদ্ধার্থ মন খারাপ করে ফিরে আসলে জাহ্নবী বুঝিয়ে বলে, দেখ ভাই, 5 কোয়ালিটি কোনো মেয়ের মাঝে পাবি না, 4টি মিল পেয়েছিস, এটাই অনেক, প্লিজ মেনে নে। সিদ্ধার্থ বলে, না, আমি এই ব্যাপারে কোনো ছাড় দিতে পারবো না, চলো ফ্লাইটের জন্য লেট হচ্ছে। এই বলে চলে যেতে ধরতেই আয়রা ডাক দিয়ে থামায়ও কাছে এসে বলে, কিছু মেয়ে চকলেটে পটে না, পটের ছেলের প্রচেষ্টাই। আর আমি তেমনই একজন মেয়ে, তাই আমাকে খুশি করতে গেলে গিফট নয়, প্রচেষ্টা দরকার। আমার ভালো লাগে যখন কেউ গিফট নয় বরং আমাকে গুরুত্ব দেয়। এটা শুনতেই সিদ্ধার্থ খুশি হয় আর ওদিকে জাহ্নবীও খুশি হয়ে বলে, থ্যাঙ্কস গড, ফাইনালি জুটি মিলে গেল। তো সিদ্ধার্থ খুশির ঠালায় মনে মনে হাসতে থাকে আর ওদিকে আয়রা কলিজা স্যাপ করা একটা মিষ্টি হাসি দিয়ে সেই চকলেটগুলো বাচ্চাদের মাঝে বিলি করে দিতে থাকে। তো এমন কিডনি টাচিং একটা মুহূর্তে গান হবে না, তা কি জাতি মেনে নেবে? না 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 না। তো আর কি, ডিরেক্টর ভাষাবে একটা গান চালিয়ে দেয় আর নায়ক কল্পনায় নাচতে থাকে। নাচগুলো দেখার মতো না, হুদাই টাইম লস, তাই গানের সিনগুলো স্কিপ করে দৌড় দিলাম। তো পরের দিন দেখি কলেজে আয়রা ক্লাস করতেছে আর সিদ্ধার্থ বাহিরে দাঁড়িয়ে থেকে জানালা দিয়ে দেখতেছে। যা দেখে জাহ্নবী বলে, সিদ্ধার্থ, 2 দিনের মাঝে তোর ইউএস যাওয়ার ডেট, মনে আছে তো? সিদ্ধার্থ চুপ করে থাকলে জাহ্নবী বলে, তুই তো একেবারে ইউএসএ যাচ্ছিস, আর আসবি না, তাহলে এসব? সিদ্ধার্থ বলে, এখনো এই ব্যাপারে ভাবিনি। জাহ্নবী বলে, ওকে প্রপোজ করে এবং ওকে ইউএসএ নিয়ে যা। ওদিকে সাতিয়া আয়রার ক্লাসে লেকচার দিচ্ছিল। সে লেকচার শেষ করে জাহ্নবীর কাছে এসে বলে, কি নিয়ে গভীর টেনশনে ডুবে আছে? জাহ্নবী বলে, এই আয়রাকে প্রপোজ করার কথা ভাবছে। সাতিয়া বলে, ভাই, ও আমার ছাত্রী, এখানে আমার একটা সম্মান আছে, তাই যা করার প্লিজ বাহিরে করিস, কলেজে নয়। এমন সময় আয়রাও সেদিক দিয়ে যাচ্ছিল, সে এদেরকে দেখে হাই দেয়। সিদ্ধার্থ বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আজকে? হ্যাঁ। সিন কাট হয়ে সন্ধ্যায় একটা সমুদ্র সৈকতে আসলে দেখি সিদ্ধার্থ কথাগুলো বলার জন্য আয়রার সাথে এখানে এসেছে। তো সিদ্ধার্থ আসল কথা শুরু করার আগে এমনি এ কথা ও কথা থেকে প্রসঙ্গ আসে যে কার কি পছন্দ। তখন দেখা যায় দুজনের পছন্দগুলো একদমই উল্টো। এর যা যা পছন্দ ওর আবার এর থেকে একদম অপোজিট টাইপের জিনিসগুলো পছন্দ। তো সিদ্ধার্থ আয়রার পছন্দের নায়িকাগুলোর নাম জানতে চাইলে আয়রা চাইনিজ ও ফ্রেঞ্চ কিছু ড্রামার নায়িকাদের নাম বলে। এরপর আয়রা সিদ্ধার্থকে বলে, তোমার পছন্দের নায়িকাগুলো কে কে? সিদ্ধার্থ বলে, ছোটবেলায় ছিল সাবিত্রী ম্যাম, এরপর যখন একটু বড় হলাম তখন ঐশ্বরিয়া রায়, আর একটু বড় হলাম তো দীপিকা পাডুকোন, এরপর গত কয়েক বছর হচ্ছে আলিয়া ভাট, আর আজকের পর থেকে তুমি। এটা শুনতে আয়রা মুহূর্তের মাঝে থমকে যায়। সিদ্ধার্থ বলে, আমরা কি বিয়ে করতে পারি? আয়রা কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। সে বলে, তুমি মজা করতেছো তাই না? সিদ্ধার্থ বলে, না, সিরিয়াসলি বলতেছি। এটা শুনে আয়রা ভেবাচাকা খেয়ে গেলে সিদ্ধার্থ বলে, আমাদের দুজনের বয়সের ডিফারেন্স নিয়ে ভাবছো? আয়রা বলে, না, সেটা নিয়ে ভাবছি না। তাহলে? একটু আগেই তো দেখলে আমাদের মাঝে কোনো পছন্দ অপছন্দেরই মিল নেই, আমাদের দুজনের দুনিয়া একদম আলাদা। সিদ্ধার্থ বলে, তুমি শোনোনি, অপোজিট পার্সোনালিটি একে অপরকে আকর্ষিত করে? আয়রা বলে, আকর্ষিত করার জন্য কাছে থাকাটা জরুরি। বাই দ্য ওয়ে, তুমি ইউএসএ কবে যাচ্ছ? সিদ্ধার্থ বলে, আমি ডেট পিছিয়ে দেব। আয়রা বলে, কিন্তু এভাবে কতদিন পিছিয়ে রাখবে? এই প্রশ্নটার সিদ্ধার্থ আর কোনো জবাব দিতে পারে না। সে পুরো থমেনে বসে থাকে। যা দেখে আয়রা হতাশ হয়ে বলে, আমি যাচ্ছি। এই বলে আয়রা উঠে চলে গেলে সিদ্ধার্থের মাথা পুরো হ্যাং হয়ে যায়। সিন কয়েকদিন পর আয়রার ক্লাসে আসলে দেখি একজন সবার সামনে এসে বলতেছে, কোনো এক ব্যক্তির অভিযোগের কারণে সাতিয়া স্যারকে অন্য সেকশনে পাঠানো হয়েছে এবং এই সেকশনের জন্য সাতিয়া স্যারের পরিবর্তে অন্য একটা স্যারকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই আজ থেকে তোমাদের ক্লাস সেই নতুন স্যারে নেবে। তখনই ক্লাসে সেই স্যারের এন্ট্রি হয় আর আয়রার ফ্রেন্ডসরা রীতিমতো শক খেয়ে যায়। Hi, I'm Siddharth.
হাই, আমি সিদ্ধার্থ, তোমাদের নিউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ম্যাথমেটিক্স। আয়রা তো ভয়ে ঘুমের ভান ধরে চুপ পেরে আছে। তো ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলে আয়রা এখনো ঘুমানোর ভানে আছে। সিদ্ধার্থ এসে টেবিলে নক করলে আয়রা মাথা তুলে উপরে তাকায়। সিদ্ধার্থ বলে হাই। আয়রা রেগে মেগে বলে তোমাকে কে বলেছিল এসব করতে? সিদ্ধার্থ বলে তুমি তো বলেছিলে আকর্ষিত হতে গেলে কাছে থাকাটা জরুরি। আয়রা রেগে মেগে বলে আমি ভাবিনি তুমি এর জন্য এমনটা করবে। তো সত্যি সত্যি কি ইউএস এর ডেট পিছিয়ে দিয়েছ? পিছায়নি, বরং এখানেই একেবারে পার্মানেন্ট হয়ে গেছি। হোয়াট? তাহলে তোমার ইউএস এর জবটা সেটা ক্যান্সেল করেছে। এমন পাগলামো দেখে আয়রা বিরক্ত হয়ে যায় ও বলে তুমি কি পাগল হয়ে গেছো? সিদ্ধার্থ বলে এটা পাগলামো কিনা জানি না, তবে আমি তোমার কাছে থেকে তোমাকে আরো বেশি জানতে চাই। আয়রা কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। সে বলে চলো বাইরে গিয়ে কথা বলি। সিন বাইরে আসলে দেখি দুজনে এইভাবে দুরিকে হয়ে বসে আছে। আয়রা বলে দেখো তুমি কেবল আমার পছন্দগুলো শুনেছো, কিন্তু আমার পছন্দের তালিকার চেয়ে অপছন্দের তালিকাটাই বিশাল লম্বা। আমার সকালের সূর্য একদমই পছন্দ না, সোশ্যাল মিডিয়া পছন্দ না, দুধ পছন্দ না, বাইরে ঘোরা পছন্দ না, এমনকি কলেজের বেঞ্চে পর্যন্ত বসা আমার পছন্দ না। বলতে গেলে হাতে কোনো কয়টা বিষয় ছাড়া পৃথিবীর কোনো কিছুই আমার পছন্দ না। আর এই ঘুমের বড়ির ডিব্বাটা দেখতেছো, এটা সব সময় সাথেই রাখি, কারণ আমার কিছুতেই ঘুম আসে না। তবে প্রবলেমটা ঘুমের নয়, প্রবলেমটা ফোবিয়া। আমার ছোটবেলায় আমার মা ও বাবা খুব হ্যাপি কাপল ছিল, আমার অনেক কেয়ার করতো, কিন্তু তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে খুব ঝগড়া হতো। তবে তারা কখনোই আমার সামনে ঝগড়া করতো না, আমার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করতো। কিন্তু কেন, কি কারণে ঝগড়া করতো সেটা তো বুঝতাম না। তবে ধীরে ধীরে এটা বুঝে আসলো যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ তারা ঝগড়া করে না। আর আমি রাত জাগতে জাগতে একটা সময় রাতে ঘুমানোই বন্ধ করে দিলাম, আর ওদেরও ঝগড়া করার সুযোগ বন্ধ হয়ে গেল। এইভাবে আমার ঘুম চলে গেল, আর ওদের দুজনের ধৈর্যও হারিয়ে গেল। ওরা ডিভোর্স নিয়ে সেপারেট হয়ে গেল। যে বয়সে বাবাকে পাশে পাওয়ার কথা সেই বয়সে বাবাকে হারিয়ে ফেললাম। প্রিয় কাউকে হারানোর কষ্টটা আমি সেদিনই টের পেয়েছি। তাই সেদিন থেকে ভেবে নিয়েছি আর কাউকে হারানোর কষ্ট পেতে চাই না, আমি হ্যাপি থাকতে চাই। এরপর থেকে আমি ভিতরে একরকম আর বাহিরে একরকম। সেদিন এয়ারপোর্টে তুমি যে হাসি খুশিওয়ালা ফিবিকে দেখেছো সেটা আসল আমি নই। আজকে এখন যে আয়রাকে দেখছো এটাই আসল আমি। আয়রার এসব কষ্টের কথা শুনে সিদ্ধার্থ কেন জানি হেসে দিয়ে বলে কলেজ আর ক্লাস আছে না, তাহলে চলো বাহিরে যাবে। সিন কাট হলে দেখি সিদ্ধার্থ আয়রাকে সমুদ্র সৈকতের তীরে থাকা ধোবিদের গ্রামে এনেছে। আয়রা বলে আমাকে এখানে কেন আনলে? সিদ্ধার্থ সামনে থাকা অনেকগুলো কাপড় দেখিয়ে বলে চলো সবগুলো কাপড় তুলে এই দড়িতে রাখি। আয়রা কারণ জানতে চাইলে সিদ্ধার্থ কিছু না বলে সেটা করতে থাকে। তো দুজনে অনেকগুলো কাপড় এনে সেই দড়িতে রেখে ফেললে আয়রা একটা সময় বলে ওঠে এতগুলো কাপড় একটা দড়িতে রাখার কারণে দড়ি ছিঁড়ে যাবে না? সিদ্ধার্থ বলে জীবনটাও এমন, ঠিক এই দড়ির মতন। আমাদের জীবনে নানা মানুষ আসবে এবং চলেও যাবে, এর নামই জীবন। কিন্তু তুমি যদি আশা করো কাউকে জীবন থেকে দূরে যেতে দিবে না, সবাইকে আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমার জীবন ঠিক এই রশির মতোই হবে। এটা শুনে আয়রা সামনে তাকিয়ে দড়ির বেহাল দশা দেখে থ মেরে যায়। সিদ্ধার্থ বলে শুধু বেহাল দশা নয়, তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এই বলতেই সেই দড়িটা ছিঁড়ে পড়ে যায়। সিদ্ধার্থ বলে দেখো সবাই জীবনে কখনো না কখনো প্রিয় কাউকে হারাই, তার মানে তো এই নয় যে সেই হারানোর কষ্টটা সারাটি জীবন আঁকড়ে ধরে বয়ে বেড়াতে হবে। লাইফ থেকে কেউ হারালে কষ্ট লাগে, তার মানে তো এই নয় যে সেই ভয়ে সারাটা জীবন একাই কাটাবে। এসব শুনে আয়রা তো পুরো থ মেরে যায়। এমন সময় ধোবি এসে বলে এই তোমরা কে? এরা পালাতে ধরলে বলে খবরদার পালাবে না, আমার কাপড়গুলো নষ্ট করেছো কেন? ব্যাস তারপরে কি আমরা দেখি এদের থেকে কাপড়গুলো আবার ধুয়ে নিচ্ছে। তো যাই হোক, লাইফে কাউকে আসতে দেওয়া নিয়ে আয়রার যে কনফিউশন ছিল সেটা দূর হয়ে যায়, আর আয়রা সিদ্ধার্থের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। এরপর যেভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি আর রোমাঞ্চের মাধ্যমে এদের মাঝের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকে তা একটা গানের মাধ্যমে দেখানো হয়। গানের কিছু সিন চালিয়ে দিয়ে দেখেন, তাহলে এদের ইমোশনটা ভালোভাবে ফিল করতে পারবেন। তো এতদিন পর ফাইনালি আজকে রাতে আয়রার শান্তিতে ঘুম আসে। এই খুশিতে পরের দিন সকালে আয়রা সাতিয়া স্যারের বাড়িতে এসে সিদ্ধার্থকে বলে জানো বহু বছর পর গত রাতে আমি অনেক ভালো ঘুমিয়েছি। সিদ্ধার্থ বলে বলেছিলাম না অতীতকে আঁকড়ে ধরে না থেকে ঝেড়ে ফেললে ভিতরটা হালকা হয়ে যায়। এবার দেখলে তো ম্যাজিক। আয়রা বলে তোমার কথা ম্যাজিক না, আমার লাইফে তুমি ম্যাজিক। সিদ্ধার্থ তো মহা খুশি। আয়রা বলে চলো বিয়ে করি। সিদ্ধার্থ মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে বলে প্লিজ
1 মিনিট আমি আসতেছি। এই বলে সিদ্ধার্থ রুম থেকে একটা বক্স এনে বলে, আমি হাই স্কুল লাইফে যে মেয়েকে ভালোবাসতাম তার জন্য এটা কিনেছিলাম, কিন্তু কোনো এক কারণে এটা আমার কাছেই ফেরত এসেছে। আমি সেই থেকে এটা আমার কাছেই রেখেছি ও ভেবেছি আমি লাইফে দ্বিতীয়বার কারো প্রেমে পড়লে তাকে এটা দিব, আর এটা এখন আমি তোমাকে দিচ্ছি। আয়রা বলে, তোমার ছোটবেলার লাভ স্টোরি আছে, এটা আমাকে আগে বলোনি তো। এই বলে আয়রা বক্সটা নিয়ে খুলতেই একজোড়া ঝুমকো দেখে খুশি হয়ে যায় ও বলে, তুমি আগামীকালকে আমার মায়ের সাথে বিয়ের আলাপ করো। সিদ্ধার্থ ভয়ে ভেবাচাকে খেয়ে বলে, আমি সিন কাট হলে দেখি আয়রাকে সাথে নিয়ে সিদ্ধার্থ তার বাসায় এসে বাবাকে সব খুলে বলেছে এবং তাকে আয়রার মায়ের সাথে বিয়ের আলাপ করতে যেতে বলতেছে। কিন্তু আয়রার মা সিঙ্গেল মাদার, তাই বাবা ভয়ে যেতে চাচ্ছে না। তখন সিদ্ধার্থ তার দিদি মেঘার দিকে তাকায় আর মেঘা মতলব বুঝতে পেরে বলে, নো নো নো। সিন কাট হলে দেখি সিদ্ধার্থ আয়রার মায়ের সাথে বিয়ের আলাপ করার জন্য তার দিদিকেই জোর করে এনেছে এবং একটা রেস্টুরেন্টে ঢুকতেছে, মানে এখানেই আলাপটা হবে। তো এমন সময় আয়রা ফোন করে বলে, কি হলো এখনো আসছো না কেন? আমরা রেস্টুরেন্টে এসে তোমার অপেক্ষা করছি। সিদ্ধার্থ বলে, এই তো আরেকটু। তো সিদ্ধার্থ সাথে করে অনেকগুলো ফুল ও ফলমূল এনেছে দেখে মেঘা বলে, এসব একটু ওভার হয়ে গেল না? সিদ্ধার্থ বলে, আরে আমি এসব গিফট দিলে ওর মা বুঝতে পারবে আমি আয়রাকে অনেক ভালোবাসি। মেঘা বলে, ওকে চল ভিতরে ঢুকি, আয়রার মা অপেক্ষা করছে। এই বলে মেঘা ভিতরে যাবে, হঠাৎ সিদ্ধার্থ কেন জানি থমকে যায়। মেঘা বলে, কি হলো? সিদ্ধার্থ মুখ ফিরিয়ে দাঁড়ায়ও ইশারা করে বলে, পিছনে দেখো। মেঘা সামনে তাকালে দেখে একটা মেয়ে রেস্টুরেন্টে বসে আছে। সিদ্ধার্থ বলে ওঠে, বৈষ্ণবী। মেঘা ইশারায় বলে, হাই স্কুল লাইফের ওই বৈষ্ণবী? সিদ্ধার্থ হ্যাঁ বললে মেঘা 440 ভোল্টের শখ খেয়ে আবার মেয়েটির দিকে তাকালে কি যেন দেখে সিদ্ধার্থকে বলে, ভাই পিছনে ঘোর। সিদ্ধার্থ তখন পিছনে তাকালে ও কি আয়রা এসে বৈষ্ণবীর পাশে বসতেছে এবং বৈষ্ণবীকে মা বলে রাখতেছে। লে হালুয়া। আয়রা তাহলে সিদ্ধার্থের এক্স গার্লফ্রেন্ডের মেয়ে? লে পাগলা, খেলা সামলা। এবার কি তাণ্ডবটাই না শুরু হবে। মুভির কেবল তো গেল হাফ। মুভির আসল ধামাকা ও আসল মজা এবার সামনে হতে চলেছে। তো বাকি কাহিনী নিয়ে ভিডিও বানিয়ে খুব শীঘ্রই আপলোড করব, সেই পর্যন্ত কষ্ট করে একটু অপেক্ষা করবেন এবং ভিডিওটি আপলোড করলে যেন আপনার সামনে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বেশি লাইক কমেন্ট পেলে দ্বিতীয় পার্ট তাড়াতাড়ি বানানোর এনার্জি পাবো। আর হ্যাঁ, যদি দেখেন স্ক্রিনে এখন কোনো ভিডিও ভেসে উঠেছে, তার মানে অলরেডি আমি দ্বিতীয় পর্বটি আপলোড করেছি এবং ভেসে ওঠা ওই ভিডিওটি দ্বিতীয় পর্ব। তাহলে সেটাতে ক্লিক করে দেখে নিয়ে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।